গুরুত্বপূর্ণ কাজ জেনেই আমি কাজটা শুরু করি, কিন্তু 3 দিন 4 দিন ধরে রাখতে পারি, জানেন তো? তারপরে না আবার যেকে সেই হয়ে যায়। আর খালি বারবার মনে হতে থাকে কাজটা করতে হবে, করতে হবে, করা হচ্ছে না। নিজেকে একটুখানি দোষারোপ করি আর নানান কাজে ব্যস্ত থাকি, যার ফলে হয়ে ওঠে না। এরকম নানান কিছু কারণেই কিন্তু আমি ঠিকভাবে রেগুলার ভাবে করে যেতে পারি না। এটা আমার কাছে অসুবিধার। আপনারা আগের ভিডিওতে জেনেছেন যে আমরা গুরুত্বপূর্ণ কাজ জেনেও করে উঠতে পারি না। এগুলো প্রোক্রাস্টিনেশন বলে, এবং সেই প্রোক্রাস্টিনেশনের অনেকগুলো কারণ আমরা আলোচনা করেছি। আপনারা যারা এখনো এই ভিডিওটা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই সেটা দেখে নিয়ে আপনার জন্য কোন কারণটা ঠিক মনে হচ্ছে যথোপযুক্ত আপনি সেটাকে আগে আইডেন্টিফাই করুন। আজকে আমরা এভরিডে সাইকোলজিতে এই প্রোক্রাস্টিনেশনটাকে কিভাবে আমরা কাটাতে পারি সেখানেও কতগুলো পয়েন্ট আলোচনা করব। যদি সেইগুলোতেও যদি না কাটে, অবশ্যই দ্বিধা করবেন না, কোনো রকম দেরি করবেন না। কারোর সাথে কথা বলুন, কোনো প্রফেশনাল হেল্প নিন। অবশ্যই আপনি সেখান থেকে একটু হলেও এগোতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তাহলে নম্বরে যদি বলি, তাহলে বলি অনেক সময় কি হয় যে দৌড় মুড হলে করব, আজকে না মুড নেই, কেমন যেন একটা গড়িয়ে কাটাচ্ছেন, ওই জন্য আর করে উঠতে পারছেন না। অনেকটা সময় চলে গেল, তখন মনে হচ্ছে না আর করে লাভ নেই। আসলে আমাদের ব্রেন না একটা কমফোর্ট জোনে থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। সে ওই রকম ভাবে আমাকে আরাম দেওয়ার জন্য ওইভাবে রেখে দেয়। আর যখন তখন একটা ওই মুড নেই, এই আজকে থাক, এরকম একটা ব্যাপার যেন আমাকে পিছন দিক থেকে টেনে ধরে রাখে। ও কিন্তু আরাম দিতে চাইছে। তাহলে আমরা যদি কনসিয়াসলি জানি যে না এটা আমার গুরুত্বপূর্ণ করতে হবে, তাহলে আমাদের একটু যে আচ্ছা আমি যে কাজটা করছি না, আমার মুড নেই, দেখি তো আজকে একটুখানি করে দেখি তো হয় নাকি। একটুখানি যেই করব, তখন দেখা যাবে কি আমি পুশ করে করতে যেই শুরু করলাম, তখন হয়তো দেখা যাবে যে আমার মুডটা অন হয়ে গেল। অফ হয়েছিল যেটা অন হয়ে গেল। এটা একটা কারণ হতে পারে যে আমরা ব্রেনকে প্রাধান্য দেব না সত্যি আমার চয়েসকে প্রাধান্য দেব। এইখানে কিন্তু আমাদের দেখে নিতে হবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের সেই বলেছিলাম যে খুব পারফেক্ট করতে হবে এইরকম একটা চাপ থাকে বা পুরোটা করতে হবে, তাদেরকে বলবো এতটা প্রেশার না নিয়ে, যেমন শুরুটা যদি করি আমি নিখুঁতভাবে করব বলে শুরু করা হচ্ছে না, সেখানে শুরুটা যদি করি তাহলে কিন্তু আমার দেখা যাবে ধীরে সেটার উপরে দখলও তৈরি হচ্ছে আর পারফেক্ট হওয়ার চান্সটাও বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ২ নম্বর। শিক্ষকদের আরেকটা কথা বলে নিই, একটু মনে রাখা দরকার যে আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু ভুল করব, ভুল থেকেই আবার শিক্ষা নেব। তো হ্যাঁ, যে আমাকে পারফেক্ট করতেই হবে, এই চাপটা একটু কমালে অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়। এটা কিন্তু দেখা যায়। নম্বর হচ্ছে কি, কোনো বড় কাজ যেটা নিয়ে বলেছিলাম যে ভেগ, অনেক বড়, আমার কাছে বেশ বোঝা লাগছে, সেগুলোকে না একবারে করব না। আগেই প্ল্যান করব ছোট করে। যারা বড় কাজ থাকলে সেটাকে ভাগ করে নেব। ধরুন পুরো একটা ওয়ারড্রোব গোছানো, না একবারে গোছাবো না। আমাকে মাথার মধ্যে হন্ট করছে গোছাতে হবে। রোজই খুলছি, কোনো রকমে ঠেসে রেখে দিচ্ছি, এরকম হয় কি আপনাদের? দেখছি পড়ে যাচ্ছে আবার এরকম হচ্ছে। আমরা কিন্তু একবারে ওটা করব, সেই টার্গেটটা নেব না। আমরা ঠিক করব একটা তাক করব। দেখা যায় অনেক সময় আমারও হয় এটা। একটা তাক প্ল্যান করি, তখন মনে হয় না পুরো উপরটাও করে ফেলি। আবার উপরেরটা করে রেখে দেবো। আবার কিন্তু তারপরে আরেকটু উপরটা করতে চাই। এরকমটাও কিন্তু হয়। তাহলে আমরা নিজের মাথাকে আগে করব যে না একটা তাক করব। তাহলে ওই ছোট কাজ স্পষ্ট ক্লিয়ার দেখলে পরে কিন্তু করতে সাহায্য করে। তাই সেই পয়েন্টটাকেও কিন্তু আমরা নিতে পারি। ৪ নম্বর কি হচ্ছে, যে কাজটাকে একেবারে সোজা বলে ফেলে রেখে দিই, ভাবি যে পরে করব, ওটা তো আমি করে নিতে পারি, এটা তো আমার হাতেই আছে। এইরকম যখন হয়, তাদেরকে আমি সামনে বসেও বলি যে কাজটা যখনই পাবে সেটাকে একবার দেখে নাও। ভালো করে দেখে নাও একবার যে সত্যিই তোমার সেই পরিচিত কাজ কিনা। এটা একটা। এবং সেটাকে ৩ টে ভাগে ভাগ করে রাখো। যে আজকে যে সময়টা বসলে একটু দেখে নিলে জিনিসটা তোমার মধ্যে, তোমার মাথাটার মধ্যে ঢুকে গেল যে এই বিষয় আছে এবং এটাকে করতে হবে। মাঝে একটা দিন রাখো আরেকবার দেখার জন্যে, আর ৩ নম্বর দিনে তুমি কাজটাকে করে ফেলো। রাখো তুমি ৩ নম্বর দিনে করার জন্যে, কিন্তু আগে একটু দেখে নিয়ে ওর সাথে পরিচয় ঘটিয়ে নাও। আর ফাইনালি যেদিন প্রেজেন্টেশন এর আগে বা তোমার কাজটা প্র্যাকটিক্যাল কিছু জমা দেওয়া হলো বা যেকোনো কিছু, যদি লাস্ট এন্ড দিনের আগের দিন কিন্তু আরেকবারও দেখে নাও সেটা। তাহলেও দেখবে চাপটা কিন্তু কম থাকে, যেহেতু আগে আমার তার সাথে পরিচয় ঘটে গেছে অলরেডি।
যেখানে ব্যর্থ হওয়ার ভয় করি না, যে আমি কাজটা করলে যদি ব্যর্থ হই তাহলে সেখানে কি নিয়ে কাজ করতে হবে। আপনারা তো এতদিন ধরে এই ভিডিও দেখছেন, অবশ্যই জানেন যে ইমোশন নিয়ে কাজ করতে হবে। কেন আমি এই ব্যর্থতাকে এতটা ভয় পাচ্ছি, তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। তাহলে সেগুলোকে খুঁজে বের করতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের ইমোশন রেগুলেশন যদি আমরা না শিখি, আমরা কিন্তু এগুলো থেকে বেরোতে পারবো না। তাহলে সে কাজটা আগে করে নিতে হবে। এরপরে হচ্ছে, অনেক সময় আমাদের ইচ্ছা থাকে বা ধরুন কাজটাও আমি জানি, সবকিছু আছে। কিন্তু পরিবেশ খুব একটা সাথ দেয় না আমাদের। সেই জন্যে হয়ে ওঠে না। সেখানে আমাদের কি দরকার? পরিবেশকে একটু বদল ঘটানোর দরকার। আমি যদি মনে করি যে আমি একটা বই পড়বো, অথচ আমার সামনে ফোনটা থাকে, যেই ফোনের নোটিফিকেশন আসছে বা নোটিফিকেশন না আসলেও আমার সাথে এমনভাবে ও পেয়ারিং হয়ে গেছে, আমি মাঝে, মাঝেই সেটা তুলে দেখে ফেলছি। তাহলে আমার যদি পড়ার টার্গেট থাকে বই নিয়ে বা কোনো খাতা নিয়ে বা কোনো আর্টিকেল নিয়ে, আমার অবশ্যই তাহলে ফোনটাকে কিন্তু অন্য জায়গায় সরিয়ে রাখলে আমার নিজের জন্য সেটা ভালো। সবসময় যে ইচ্ছাশক্তি সেটা না, পরিবেশ কিন্তু অনেকটাই আমাদের সাপোর্ট করতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা এই পরিবেশের কথা যখন বলতে হয় যে আমি যে কাজটা করতে শুরু করছি সেটা যদি আরো আরেকজন কেউ করে আমার সাথে। ধরুন জিম, যোগা, বিশেষ করে এক্সারসাইজ রিলেটেড যে ইস্যু থাকে বা ইন্সট্রুমেন্ট, এই যে জিনিসগুলো আমরা করছি, গুরুত্বপূর্ণ জানি, হয়তো করে উঠতে পারি না। সেইখানে কি হয়, যদি আমরা একটু সঙ্গ পাই, তাহলে সেই অ্যাসোসিয়েশনটাও কিন্তু আমাকে সাহায্য করে, মোটিভেট করে আমাকে রেগুলার মেইনটেইন করতে। আরো আরেকটা পয়েন্ট এখানে এড করতে চাই। অনেকেই বলে যে আমি জানি তো, কিন্তু না তাও ভুলে যাই, মনে থাকে না সেটা। আসল প্রায়োরিটি লিস্টে যদি আমাদের একটু পরের দিকে সেই বিষয়টা থাকে, তাহলেও অনেক সময় আমাদের এটা হয়। আরেকটা হয় যে নিজের সম্পর্কে তো নিজেকে রেসপেক্ট করা আমাদের শেখা হয় না। নিজেকে যে রেসপেক্ট করব, নিজের জন্য সময় দেব, সেই জন্য গুরুত্বপূর্ণ জেনেও আমরা করে উঠতে পারি না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। আমরা যদি সেখানে একটু প্রায়োরিটি লিস্টে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি না, তাহলে কিন্তু নিজের জন্যে সময়টাও বেরোবে। আমি সারাদিন অন্যান্য সমস্ত কাজ করে যাচ্ছি, অথচ আমার নিজের জন্যে যে যত্নটা দরকার, আমি সেটা করে উঠতে পারছি না। তার কারণই হচ্ছে, সেখানে আমি ওটাকে প্রায়োরিটি লিস্টে নিচে রেখে দিচ্ছি। সেই জন্যে পারছি না। তাহলে আপনারা জানেন যে অক্সিজেন মাস্ক তো আগে পড়তে হয়। ফ্লাইটে উঠলেই বলে সেটা যে খুব ভালো করে আটকে নিন, তারপরে অন্যকে বাঁচাতে যান। তাহলে আমরা নিজের জন্যেও কিন্তু এই অবহেলাটা করব না। তাহলে আজকে আমরা প্রোক্রাস্টিনেশন কাটানোর কয়েকটি টিপস বললাম। ১ম বললাম যে মুড অফ হয়ে থাকলেও একটু কিছু করে মুড অন করব। ২ নম্বরে পারফেক্ট করার জন্যে যে তাগিদটা থাকে সেটাকে চেষ্টা করব একটু কম করে আমরা শুরুটা করি। বড় কোনো কাজ যদি থাকে সেটাকে ছোট, ছোট ভাগ করে স্টেপ বাই স্টেপ এগোবো এবং সেখানে নিজেদেরকেই রিওয়ার্ড দেবো একটু করতে পারলে, যে এইটা এটুকু পেরেছি, এটুকু হয়েছে, এইরকমভাবে। ৩ নম্বর। ৪ নম্বর বলেছি, যেখানে আমাদের মনে হবে খুব সহজ কাজ, কিন্তু তাকেও আমরা একটু নিয়ে বসে আগে তার সাথে পরিচয় ঘটাবো। ৫ নম্বর বলেছি, যেখানে ব্যর্থ হওয়ার ভয় থাকে সেখানে আমরা কিন্তু ইমোশন নিয়ে কাজ করব, কারোর সাথে কথা বলবো, ইমোশন রেগুলেশন বিষয়টাকে আগে শিখবো। এটা বলেছি। ৬ নম্বর বলেছি হচ্ছে, আমার পরিবেশটা যদি বদল ঘটাতে পারি, তাহলেও কিন্তু আমার কাজটা করে যেতে সুবিধা হবে। এটা বললাম। আর লাস্ট বলেছি হচ্ছে সেলফকে প্রায়োরিটি লিস্টে রাখতে, যাতে আমরা সেলফকে রেসপেক্ট করি এবং সেখানে আমরা কাজটা করতে পারি। তাহলে আমরা পরের যে পার্ট এভরিডে সাইকোলজিতে আলোচনা করব, সেটা আরো ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে ছোট থেকে তুই পারিস না, তোর জন্যে আমি এত কিছু করছি, অথচ তুই আমার কথা শুনিস না। এই ধরনের কথা শুনে আমরা যে বড় হই, সেই কথা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং টপিক। আশা করি আপনারা পাশে থাকবেন, আমাদেরকে এইভাবে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।